আসসালামু আলাইকুম সবাইকে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত ওয়েবিনার সেশন ক্যারিয়ার অপরচুনিটি অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইন পাওয়ার সেক্টর অফ বাংলাদেশ, এই টাইটেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের এই ওয়েবিনার সেশনে স্পিকার হিসেবে সংযুক্ত আছেন অলরেডি আমাদের সাথে ইঞ্জিনিয়ার এমডি মিনারুজ্জামান। আমরা যদি তার একটি শর্ট বায়োগ্রাফি জানতে চাই, ইঞ্জিনিয়ার এমডি মিনারুজ্জামান is currently working as an assistant engineer at Electricity Generation Company Bangladesh (EGCB). Before joining to EGCB, he worked as an assistant engineer in BAGC, and also he served as an assistant manager in ACL Logistics Limited. He completed his Bachelor of Science degree from Bangladesh University of Engineering and Technology in 2019 with 2 Dean List Awards and 1 University Merit List Award. Besides academics, Engineer Minarujjaman attended the 2 Halt Prize, 1 PTAK Case Competition Prize, and several business case competitions during his university life. And he has a CSCA degree from International Supply Chain Education Allowance. ইঞ্জিনিয়ার মিনারুজ্জামান, আপনাকে স্বাগতম আমাদের এই ওয়েবিনার সেশনে। ইঞ্জিনিয়ার মিনারুজ্জামান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? মাইক্রোফোনটা একটু আনমিউট করে নিতে হবে। জি প্লিজ। থ্যাংক ইউ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আসলে আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আপনি আপনার উপস্থাপনাটা শুরু করতে পারেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে, গিভ মি 1 সেকেন্ড। আচ্ছা, আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইন পাওয়ার সেক্টর অফ বাংলাদেশ। আর আমি প্রেজেন্ট করতেছি মোহাম্মদ মিনারুজ্জামান। আমি এখন কারেন্টলি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ইজিসিবিতে কর্মরত আছি এবং আমি বুয়েট মেকানিক্যাল 14 ব্যাচ। সো চলুন শুরু করা যাক। আজকে আমাদের যে লার্নিং পয়েন্টগুলো হবে এবং এই সেমিনার শেষে আমরা কি কি সম্পর্কে জানতে পারবো তার একটা ওভারভিউ দেখি। তো প্রথমে আমরা জানবো বাংলাদেশের পাওয়ার সেক্টর সম্পর্কে। আমি যদি পাওয়ার সেক্টরে জব করি আমরা, তাহলে কি পরিমাণে স্যালারি এবং আদার বেনিফিট পাবো সেই সম্পর্কে জানবো। আর আমরা পাওয়ার সেক্টর জবে কিভাবে এন্টার করতে পারি, নিজেদেরকে পাওয়ার সেক্টর ইঞ্জিনিয়ার বা পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে পারি সেই সম্পর্কে আমরা একটু জানবো। তো চলুন শুরু করা যাক। তো বর্তমানে আমরা যদি দেখি 10 বছর আগে যেমন হচ্ছে আমাদের ক্রাইসিস ছিল, যে ইলেকট্রিসিটি ক্রাইসিস ছিল, এখন কিন্তু সেই ক্রাইসিসটা নাই। এখন আমাদের লোডশেডিংটা অনেক কমে গেছে। আমাদের লোডশেডিং এখন যা হচ্ছে তা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন প্রবলেমের কারণে। তো প্রথমে যেহেতু আমরা ইলেকট্রিসিটি বা পাওয়ার নিয়ে কথা বলতেছি, সো এটা ইতিহাস নিয়ে জানি। অনেকে হয়তো বা আমার স্লাইডে দেখতেছেন এরকম একটা মাছ আছে। তো কেউ কি বলতে পারবেন যে এই মাছটার নাম কি? ইল মাছ। ইল মাছ। সো গুড, এটা হচ্ছে একটা ইলেকট্রিক ইল মাছ। এই মাছটা হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে এবং হচ্ছে যে এই ধারণাটা হচ্ছে আজকে থেকে প্রায় 5000 বছর পূর্বে। এই মাছটা হচ্ছে যেহেতু নিম্নতে পাওয়া যেত, ওইখানকার যে ইজিপ্টিয়ান বা মিশরীয় যারা আছে তারা ইলেকট্রিসিটি যে ধারণা বা ইলেকট্রিসিটি যে শখ আছে সেই সম্বন্ধে জানতো। তো ইলেকট্রিসিটি যে শখটা আছে সেটা কিন্তু আজকে মানে কথা না, সেটা হচ্ছে যে প্রায় আজকে থেকে 5000 বছর আগে মানুষজন জানতো যে ইলেকট্রিকের একটা শখ আছে এবং এই মাছটা সেই ইলেকট্রিসিটিটা প্রডিউস করতে পারে। এরপরে দেখেন তেমন এটা নিয়ে রিসার্চ হয়নি, এই জন্য এই জিনিসটা নিয়ে তেমন অগ্রগতিও হয়নি। আমরা যদি তাকাই তাহলে দেখবো যে থেলাস অফ মেল্টাস ইনি হচ্ছে যে 600 খ্রিস্টপূর্বে স্ট্যাটিস্টিক ইলেকট্রিসিটি নিয়ে একটু অনেকগুলো অবজারভেশন করেন। তার মধ্যে একটা অবজারভেশন উল্লেখযোগ্য যেটা আমরা হচ্ছে অনেকে বইয়ে পড়ে থাকি, সেটা হচ্ছে একটা এম্বারকে রডকে যদি আমি একটা বিড়ালের যে লোম বা পশম আছে সেই পশমগুলো দিয়ে যদি রাব করি, তাহলে সেখানে ওই এম্বারটা আমার হচ্ছে কাগজের টুকরাগুলোকে অ্যাটাক করতে পারে। তার মানে সেখানে হচ্ছে একটা চার্জ ক্রিয়েট হয়, সেখানে একটা ইলেকট্রিসিটি ক্রিয়েট হয়। যেহেতু এটা ফ্লো করে না, সেজন্য আমরা এটাকে ইলেকট্রিসিটিকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলি বা স্থির তড়িৎ বলি। এরপরে যদি আমরা দেখি যে
তখনও কিন্তু হচ্ছে যে ইলেকট্রিসিটি নিয়ে খুব একটা ভালো গবেষণা হয়নি এরপরও। এরপরে যদি দেখি 1600 সালের দিকে উইলিয়াম গিলবার্ট তার একটা বই আছে, সেই বইটা হচ্ছে দি ম্যাগনেটা। এখানে উনি ম্যাগনেট এবং ইলেকট্রিসিটির মধ্যে কিছু রিলেশন দেখছেন। এটা হচ্ছে যে একটা যুগান্তকারী পদক্ষেপ, যেটা হচ্ছে 1600 সালের দিকে প্রকাশ হয়েছিল এই বইটা। এবং এরপর থেকে ইলেকট্রিসিটি হচ্ছে যে ক্রমাগত উন্নতি হয়েছিল এবং এই সেক্টরটা হচ্ছে যে একটা এস্টাবলিশ সেক্টর হয়েছিল। তো আমরা অনেকে জানি যে এরপরে ডিসি কারেন্ট হয়েছিল, তারপর হচ্ছে আমাদের এসি কারেন্ট হয়েছে, এবং এসি ডিসি হচ্ছে যে মানে যেটা বিজনেস এর দিকে রান করে, মানে এসি কারেন্টের বিজনেস হিসেবে যাবে নাকি ডিসি কারেন্ট বিজনেস হিসেবে যাবে, এই নিয়ে অনেকগুলো দ্বন্দ্ব ছিল। আহ একদম মানে টপ লেভেলের বিজ্ঞানী যার যদি বলি, যে ওয়ার্ল্ড ফেমাস বিজ্ঞানী এডিসন এবং টেসলার মধ্যে। তো আজকে আমরা হচ্ছে যে এইসব ডিটেলস বিষয়ে দেখবো না, এখন জাস্ট আমরা এতটুকু পেতে আমরা যতটুকু দেখছি তাতে হচ্ছে যে ইলেকট্রিসিটি কিভাবে আমাদের আবিষ্কার হয়েছে এই জিনিসগুলো দেখছি। তো এখন চলে আসি যে বাংলাদেশে ইলেকট্রিসিটির মধ্যে যে ইতিহাসটা আছে, বাংলাদেশে কিভাবে ইলেকট্রিসিটি আসলো যদি আমাদের দেখতে হয়, তাহলে প্রথমে দেখবো যে বাংলাদেশে গাজীপুর জেলার ভাওয়াল পরগনার পূর্ববঙ্গে একজন রাজা ছিলেন, তার বাসায় হচ্ছে যে প্রথম বিদ্যুৎ ব্যবহারকারী উনি ছিলেন, তার বাসায় বিদ্যুৎ ছিল। এরপর 1901 সালের দিকে ঢাকায় নবাব হাসানুল্লাহ বাসভবনে একটি জেনারেটর স্থাপন করা হয়। তার কিছুদিন পরে 1919 সালে ডেফকো নামে একটা হচ্ছে কোম্পানি প্রতিষ্ঠা করে ব্রিটিশরা, এবং ঢাকায় সীমিত আকারে বিদ্যুৎ দেয়। তখন বিদ্যুৎটা এমন একটা পণ্য বা বলতে বলেন। পারি এমন একটা সেবা ছিল, যেটা হচ্ছে যে হ্যাঁ, রয়্যাল আর কি, যারা হ্যাঁ, হচ্ছে ধনী বা যারা হচ্ছে যে উচ্চ বিত্ত মানুষ, তারাই হচ্ছে বিদ্যুতের সুবিধাটা গ্রহণ করতো। এরপরে যদি আমরা দেখি যে 1948 সালে এই বিদ্যুৎ আচ্ছা যে একটা প্রশ্ন সরবরাহ নিচ্ছি। ব্যবস্থাটা উন্নয়ন করার জন্য বা নতুন একটা আচ্ছা পরিকল্পনা করা এখন হয়েছিল, হ্যাঁ, সেই ওকে আমি ঠিক পরিকল্পনার করে নিচ্ছি, আন্ডারে একটা সরি। কোম্পানি গঠিত হয়েছে, সেটা হচ্ছে আচ্ছা তার মানে আমার ইলেকট্রিসিটি নাড়াচাড়া করা যাবে না, ডাইরেক্টরেট। আমাকে এরকম স্থির রাখতে হবে। এরপর 1959 সালে হ্যাঁ বুঝতে পারছি, ওয়াটার তাহলে আমি এবং আর বেশি পাওয়ার নাড়াচাড়া না ডেভেলপমেন্ট করি, অথরিটি আপনি ওয়াবদা, হচ্ছে সবকিছু এখন আমরা কন্ট্রোল অনেক করেন এবং জায়গায় যদি যাই তাহলে দরকার হলে ওয়াবদা আরো রোড কাউকে নামটা শুনি, কো-হোস্ট সেই দিয়ে ওয়াবদা দেন, গঠিত সে হয়েছিল। কন্ট্রোল করতে এবং পারবে। এই ওয়াবদা গঠন হওয়ার পরে আর ভাই আপনাকে বাংলাদেশে, আমি বা মেসেঞ্জারে, যদি বলি আমি যদি তখন তো লাইভে পূর্ব কেউ পাকিস্তান ছিল, কোনো পূর্ব কমেন্ট করে পাকিস্তানে আমি বিদ্যুৎ আপনাকে কাটের কিন্তু মেসেঞ্জারে একটা ওটা ভালো স্ক্রিনশট আকারে গতি দিয়ে দিব। এসেছিল। ঠিক 1960-এর দিকে ইলেকট্রিসিটি ওকে ডাইরেক্টরেট এবং ওয়াবদা একীভূত হয়ে গেছে। এরপরে এইভাবে ভালোভাবে চলতেছিল। তারপরে তো আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, অনেকগুলো ক্রাইসিসের মধ্যে দিয়ে গেলাম। তারপর 1971 সালে যখন আমরা বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা হইলাম, 1972 সালে 31 মে রাষ্ট্রপতির আদেশ বলে আমরা হচ্ছে ওয়াবদাটা ভেঙে 500 মেগাওয়াটের একটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছিল, সেটা হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বা যখন আমাকে বলি যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিইউ বোর্ড। এখন একটা কথা হচ্ছে যে এখানে রাষ্ট্রপতির আদর্শ বলে কেন, এটা হচ্ছে একটা ইতিহাসের পাঠ। তো এটা জেনে নেওয়া ভালো যে নর্মালি তখন আমাদের সংবিধান ছিল না, তখন যা কিছু হয়েছিল তখন সবগুলো রাষ্ট্রপতির আদেশ মতো হয়েছিল। তো এটা হচ্ছে যে বাংলাদেশের যদি বলি যে একদম ইনিশিয়াল হচ্ছে বিদ্যুতের ইতিহাস, এখান থেকে বাংলাদেশের বিদ্যুৎটা শুরু হয়েছে, যাত্রা করছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হাত ধরে। তখন মাত্র 500 মেগাওয়াট ছিল, কিন্তু আজকে বাংলাদেশে টোটাল যদি আমি বলি যে জেনারেশন ক্যাপাসিটি প্রায় 24,000 মেগাওয়াট। তো এই বিশাল যে জেনারেশন ক্যাপাসিটি আছে, এটার জন্য হচ্ছে যে টোটাল যে জিনিসটা হচ্ছে এখন ব্রাঞ্চ আকারে ভাগ করে নেওয়া হয়েছে। যেমন একটা ব্রাঞ্চ হচ্ছে জেনারেশন ব্রাঞ্চ, এখানে জেনারেশন কিছু কোম্পানি আছে, যেমন হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি একটা, যারা হচ্ছে বিদ্যুৎটাকে প্রডিউস করে বা ইলেকট্রিসিটিকে প্রডিউস করে। এরকম আরো অনেকগুলো কোম্পানি আছে, যেমন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি আছে, আশুগঞ্জ পাওয়ার জেনারেশন কোম্পানি আছে, এবং বিপিডিবি মানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এরা নিজেরা হচ্ছে পাওয়ার জেনারেশন করে। এবং ট্রান্সমিশন করার জন্য একটা আলাদা কোম্পানি আছে, ট্রান্সমিশন করার জন্য শুধুমাত্র একটা ডেডিকেটেড কোম্পানি আছে, সেটা হচ্ছে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড, পিজিসিবি নামে। এবং ডিস্ট্রিবিউশন করার জন্য আমাদের অনেকগুলো কোম্পানি আছে, তার মধ্যে ঢাকার মধ্যে যেই কোম্পানি আছে একটা, সেটা হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। এছাড়া ডেসকো আছে। আর যদি বলি আমি পল্লী বিদ্যুৎও কিন্তু পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির মধ্যে পড়ে। ইভেন হচ্ছে বিপিডিবিও কিছু পাওয়ার ডিস্ট্রিবিউশন নিজেরাই করে। কিন্তু এই যে টোটাল যে বিদ্যুৎ গুলো উৎপাদন হচ্ছে, এটা একমাত্র বায়ার কিন্তু হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা বাংলাদেশ পাওয়ার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ বা উন্নয়ন বোর্ড আর কি, পিডিবি আর কি আমরা যদি সংক্ষেপে বলি। এরপর যদি আমি দেখি যে বাংলাদেশ বিদ্যুৎ সেক্টরের বর্তমান অবস্থাটা কি, বর্তমান অবস্থাটা যদি ইন এ নাটশেল দেখি, তাহলে হচ্ছে বিপিডিবি এখন প্লান্ট আছে টোটাল 38টা, এবং তার জেনারেশন ক্যাপাসিটি হচ্ছে 6,000
এপিএসসিএল, এটা হচ্ছে 5টা হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্ট আছে, এবং হচ্ছে যে তার টোটাল জেনারেশন ক্যাপাসিটি হচ্ছে 1444। এরকম যদি আমি ধরি, টোটাল আমার হচ্ছে পাবলিক সেক্টরে হচ্ছে পাওয়ার জেনারেশন হয় 10,146 মেগাওয়াট, এবং এটা হচ্ছে টোটাল জেনারেশন আমার 22,000 মেগাওয়াটের মতো, তার হচ্ছে 46%। এছাড়া আমাদের কিছু জয়েন্ট ভেঞ্চার আছে। জয়েন্ট ভেঞ্চার জিনিসটা হচ্ছে যে আমাদের দেশের একটা পাবলিক কোম্পানি এবং বাইরের দেশের একটা কোম্পানি মিলে তারা পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে। এরকম একটা পাওয়ার প্ল্যান্ট হচ্ছে বিসিপিসিএল। এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চারটা হচ্ছে এনডব্লিউপিজিসিএল এবং চায়না সিএমসি কোম্পানির মধ্যে। তারা প্রডিউস করতেছে 1244 মেগাওয়াটের মধ্যে। এই যে বাংলাদেশের যে পাওয়ার সেক্টরটা ডেভেলপমেন্ট হয়েছে, তার ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন যদি বলি, তাহলে হচ্ছে যতটা না পাবলিকে ছিল তার থেকে বেশি হচ্ছে প্রাইভেটের কন্ট্রিবিউশন ছিল। কারণ পাবলিকের যে পাওয়ার প্ল্যান্ট গুলো ছিল সেগুলো কিন্তু 2009-এর আগেই ছিল, কিন্তু প্রাইভেটের পাওয়ার প্ল্যান্ট গুলো 2009-এর পরে শুরু হয়েছে। এবং দেখেন প্রায় হচ্ছে যে আমার হচ্ছে এখানে কয়েকটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, মানে কিছু পাওয়ার প্ল্যান্ট আছে, যেমন হচ্ছে আইপিপি বলে। আইপিপি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার, যারা হচ্ছে যে প্রডিউস করে কিন্তু নিজে কনজিউম করে না, এটা ডিরেক্টলি গ্রিডে দিয়ে দেয়। এরকম হচ্ছে 58টার মতো হচ্ছে আমার পাওয়ার প্ল্যান্ট আছে, এবং এই পাওয়ার প্ল্যান্ট গুলো দেখেন আমাদের ম্যাক্সিমাম একটা পোর্শন বিদ্যুৎ উৎপাদন করে, সেটা হচ্ছে 7,822-এর মতো। এরপর যদি আমি দেখি যে স্মল ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট আছে 4টা, তারপরে স্মল ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার আছে, তারপর হচ্ছে আমাদের কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট গুলা, এগুলো খুবই বলবো ভাইটাল পয়েন্ট হচ্ছে বিদ্যুৎ ক্রাইসিস গুলাকে মিট আপ করার জন্য লাগছে। বিশেষ করে যখন আমাদের লোডশেডিংটা হয়, তখন লোডশেডিং গুলা মিট আপ করার জন্য বা আমাদের হায়ার যে ডিমান্ড আছে সেই ডিমান্ড গুলো মিট আপ করার জন্য আমার এই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট গুলো ইউজ করা হয়। এছাড়া আমরা হচ্ছে ভারত থেকে আমরা বিদ্যুৎ আমদানি করতেছি, ইম্পোর্ট করতেছি। একটা হচ্ছে ভেড়ামেরার পাশ দিয়ে আসতেছে হাই ভোল্টেজ ডিরেক্ট কারেন্ট হিসেবে, এটা 1000 আসতেছে, আবার ত্রিপুরার দিক দিয়ে আসতেছে 160। তো আমি যদি টোটালটাকে করি, তাহলে আমাদের টোটাল এখন আমাদের জেনারেশন ক্যাপাসিটি হচ্ছে 22,000-এর মতো। এটা 2020-এর ডাটা। আমি যদি 2021-এর কথা যদি বলি, তাহলে আমাদের টোটাল জেনারেশন প্রায় 24,000 মেগাওয়াটের মতো। এখন যদি আমি দেখি যে বাংলাদেশ বিদ্যুৎ সেক্টরের বর্তমান অবস্থার মধ্যেই আমাদের কি টাইপের বিদ্যুৎ মানে কি টাইপের ফুয়েল গুলো লাগতেছে বিদ্যুৎ জেনারেশন করার জন্য, সব থেকে মেজর যে ফুয়েলটা লাগতেছে সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস। এই ন্যাচারাল গ্যাস জিনিসটা কিন্তু আমাদের দেশে পাওয়া যাচ্ছে, এবং হচ্ছে দেশের ন্যাচারাল গ্যাস দিয়ে আমরা হচ্ছে বিদ্যুতের চাহিদা, মানে বিদ্যুতের উৎপাদনের যে পরিমাণে কাঁচামাল দরকার সেটা আমরা মিট আপ করা ট্রাই করতেছি। কিন্তু এখন যেহেতু আমাদের ন্যাচারাল গ্যাসটা কমে যাচ্ছে, এজন্য আমাদের অন্যান্য রিসোর্সের দিকে মুভ করতে হচ্ছে। তবে এর বাইরে যদি আমরা বলি, আমাদের ফার্নেস অয়েল আছে, ডিজেল দিয়ে আমরা কিছু বিদ্যুৎ উৎপাদন করি, কোল দিয়ে কিছু বিদ্যুৎ উৎপাদন করি, এবং রিনিউয়েবল কিছু সোর্স আছে। যেমন রিনিউয়েবল সোর্স গুলোর মধ্যে হচ্ছে স্পেশালি বলতে হয় যে সোলার, তারপর হচ্ছে উইন্ড আছে, এরকম আর কি। আর পাওয়ার ইম্পোর্ট আমরা তো অলরেডি ভারত থেকে করতেছি। আমাদের হাইড্রো একটা পাওয়ার প্ল্যান্ট আছে, যেটাকে কাপ্তাই পাওয়ার প্ল্যান্ট বলে, সেটা হচ্ছে 230 মেগাওয়াট উৎপাদন করে। বাংলাদেশের ভূমি স্ট্রাকচারটা যেহেতু সমতল, এখানে হচ্ছে যে কোনো ওরকম পাহাড় বা একদম গিরিখাত টাইপের কোনো ঝর্ণা নেই, যে সেজন্য হচ্ছে বাংলাদেশে আসলে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট করাটা খুবই ডিফিকাল্ট জিনিস। এরপরও হচ্ছে বাংলাদেশের সব থেকে যে স্রোতার নদী আছে, মানে যদি বলি যে স্রোতের যে নদী আছে কর্ণফুলী নদী, সেই কর্ণফুলী নদীতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রটা করা হয়েছে। তবে এখন আসলে আর মানে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট করার মতো স্কোপ বাংলাদেশে আমি দেখতেছি না। এখন যদি আমরা যাই যে আমাদের যে এই যে পাওয়ার প্ল্যান্ট গুলো প্রডিউস করতেছে, এই পাওয়ার প্ল্যান্ট গুলো আবার কিন্তু বিভিন্ন ক্যাটাগরির আছে। এই কোন ক্যাটাগরি কত পার্সেন্ট কন্ট্রিবিউট করতেছে সেটা আমরা দেখি। এখানে সিসিপিপি নামে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট। এটার এফিসিয়েন্সি একটু বেশি। তো এটা হচ্ছে যে আমার বেশি একটা পোর্শন করতেছে, 35 ভাগ, মানে 35% হচ্ছে বিদ্যুৎ এখান থেকে আসতেছে। এরপর যদি আমি বলি গ্যাস টারবাইন, গ্যাস টারবাইনটাকে ইউজ করা হয় পিকিং লোডের জন্য। যখন আমার পিক চলতেছে, যখন আমার বেশি পরিমাণে বিদ্যুৎ লাগতেছে, তখনই আমরা গ্যাস টারবাইন গুলোকে ইউজ করি, সেটা আমার খুব কম করতেছে। রিসিপ্রোকেটিং ইঞ্জিন, যেমন যদি আমি বলি যে শ্যালো মেশিনের ইঞ্জিনটা কিন্তু একটা রিসিপ্রোকেটিং ইঞ্জিন। তারপরে আমরা যদি আরেকটা উদাহরণ দিই, তাহলে রেসিপ্রোকেটিং পাম্প যদি বলি, যেমন হচ্ছে আমার টিউবওয়েলটা একটা রেসিপ্রোকেটিং পাম্প, বাট রেসিপ্রোকেটিং কিন্তু ইঞ্জিন না। এরকম রেসিপ্রোকেটিং ইঞ্জিন দিয়ে যদি আমরা ব্যবহার করি, তাহলে এটা হচ্ছে 37.39% হচ্ছে যে আমাদের টোটাল বিদ্যুৎ উৎপাদনে কন্ট্রিবিউট করতেছে। আমরা পাওয়ার ইম্পোর্ট করতেছি কিছু। আর সোলার হচ্ছে যে রিসেন্টলি আমাদের দেশে হচ্ছে সোলার নিয়ে
গবেষণা হচ্ছে, যদিও বাইরের দেশে, যদি আমেরিকাতে একটা সোলার সিটি আছে, অনেকে আমরা জানি যে ইলন মাস্কের সোলার সিটি। এরপর হচ্ছে আমাদের হাইড্রো আছে, হাইড্রো তো আমরা জানি 230, এটা আসলে অনেক কম আমাদের দেশের পক্ষে, মানে সাপেক্ষে আর কি। এরপর যদি দেখি যে আমাদের এই এক যুগে বিদ্যুৎ ক্ষেত্রে কি রকমের অগ্রগতি হয়েছে, তো আমরা যদি দেখি 2009 সালের শুরুতে আমাদের বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ছিল 27, এবং এপ্রিল 2021-এ যদি দেখি তাহলে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা হচ্ছে 149টি। যদি টোটাল অগ্রগতি আমরা পরিমাপ করি তাহলে 122টি আমাদের নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছে এই এক যুগের মধ্যে। এরপরে যদি আমি গ্রিড ভিত্তিক উৎপাদনের কথা বলি তাহলে আমাদের 2009 শুরুতে ছিল 4942 মেগাওয়াট, আর বর্তমানে 30 এপ্রিল 2021 সালে 20,023 মেগাওয়াট আমরা একদম জেনারেশন করছি, মানে জেনারেশন করতে পারতাম, বা আমাদের প্লান্ট ক্যাপাসিটি এটা। তাহলে আমাদের অগ্রগতি হয়েছে দেখেন প্রায় 5 টাইমস আমরা ইনক্রিজ করছি মাত্র এক যুগের মধ্যে। এ পর্যন্ত বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন হচ্ছে, আগে যদি আমি বলতাম 2009 সালে তাহলে 4130 ছিল, আর 2021 সালে 27 এপ্রিল এটা সব থেকে বেশি বিদ্যুৎ, মানে ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 13,792, যা আগের থেকে 9,662 বেশি। আচ্ছা, এই ম্যাক্সিমাম ডিমান্ড মানে হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে গ্রিডে ইউজ করছে ইউজাররা। যত বেশি একটা দেশে বিদ্যুৎ ইউজ করবে সেই দেশটা তত বেশি উন্নত। আমরা অলরেডি জানি বাংলাদেশ বিদ্যুৎ অনেক বেশি ইউজ করতেছে, বাংলাদেশে মানে অলরেডি হচ্ছে বাদ বাকি যে ক্যাটাগরি আছে সে ধরি আমি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আদার্স হচ্ছে হাঙ্গার রিডাকশন, সবকিছু মিলে যদি বলি বাংলাদেশ কিন্তু রিসেন্টলি এলডিসি থেকে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপমেন্ট কান্ট্রির দিকে অগ্রসর হচ্ছে। সো এই যে এর পিছনে যে উন্নয়নটার পিছনে কিন্তু বিদ্যুৎ সেক্টর একটা বড় হাত আছে। আগে আমরা হচ্ছে যে দেখতাম যে এলাকায়, মানে গ্রাম্য এলাকায় কখনো বিদ্যুৎ থাকতোই না, প্রায় সারাদিন লোডশেডিং থাকতো, এখন কিন্তু তেমন লোডশেডিং থাকে না। এখন আমরা, আপনারা যদি সঞ্চালন লাইনের দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখেন যে 8,000 কিলোমিটার সার্কিট ছিল, আর এখন এটা হচ্ছে 12,732 কিলোমিটার সার্কিট। এখানে কিলোমিটার সার্কিটের যে ইমপ্রুভটা হয়েছে সেটা কম হয়েছে, কিন্তু আমরা এফিসিয়েন্ট হয়তো ইমপ্রুভ করতে পারছি। যেখানে 8,000 কিলোমিটার সার্কিট দিয়ে আমরা 4,130 মেগাওয়াট বিদ্যুৎ হচ্ছে প্রোভাইড করতাম, সেখানে আমি 12,000 দিয়ে 13,792 মেগাওয়াট বিদ্যুৎ হচ্ছে যে সঞ্চালন করতেছি। এরপর যদি আমি উল্লেখ করে বলি যে আমাদের এখন সিস্টেম লসটা কিন্তু অনেক কমে গেছে। এখানে দেখেন যে 2009 সালের দিকে আমাদের সিস্টেম লস ছিল 14.5% মতো, এখন সেটা হচ্ছে 9% থেকে কম। আবার যদি আপনি বলেন ডিপিডিসির কথা, তাদের কিন্তু 7%-এর আশেপাশে। তো এরকম করে আসলে সিস্টেম লসটাও কমে গেছে। আগে 2009 সালে আমাদের বিদ্যুতের সুবিধা গ্রহণ করত প্রায় 47% মানুষ, এখন সেটা 99% মানুষ। এখন আমাদের হচ্ছে বিদ্যুৎ সেক্টরে যারা জব করি তারা জানি মুজিব বর্ষ হিসেবে আমাদের একটা অঙ্গীকার আছে, সেই অঙ্গীকারটা হচ্ছে যে মানুষ যেন, বাংলাদেশের 100% মানুষ যেন বিদ্যুৎ পায়। আগে আমাদের মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন, মানে মাথাপিছু বিদ্যুৎ কনজাম্পশন যদি বলি, বা ইলেকট্রিসিটি কনজাম্পশন পার ক্যাপিটা যদি বলি তাহলে 220 মেগাওয়াট ছিল, এখন তা বেড়ে হচ্ছে 512 মেগাওয়াট। এটা হচ্ছে 2019-20-এর। এখনকার কথা যদি বলি 2021-20-21-এর কথা, তাহলে সেটা হচ্ছে প্রায় 550 মেগাওয়াটের মতো। তবে এটা আরো বেশি ইনক্রিজ যদি করতে পারি আমরা, তাহলে আমাদের যে লাইফ স্টাইল আছে, লাইফ স্টাইলে ব্যাপক চেঞ্জ হবে। এরপর যদি আমরা দেখি যে এখন পর্যন্ত আমরা দেখলাম যে কারেন্ট সিচুয়েশন আমাদের আসলে প্ল্যানটা কি, যে আমরা হচ্ছে যে কি প্ল্যান করতেছি, যখন আমাদের 2041 সালে আমরা একটা ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে যখন নিজেদেরকে বিশ্বের কাছে যখন উপস্থাপন করব, তখন আমাদের বিদ্যুৎ সেক্টরের অবস্থা কেমন হবে তা একটু দেখে নিই। তখন আমরা টোকিও সাইজ জেনারেশন ক্যাপাসিটি করব। টোকিও সাইজ জেনারেশন ক্যাপাসিটি মানে কি, একটা হিউজ পরিমাণে জেনারেট করতে পারবে। এখন আমাদের জেনারেশনে অনেকগুলো পার্ট হচ্ছে যে অনেক কম কম পরিমাণে জেনারেট করে, যেমন 1 মেগাওয়াট, 2 মেগাওয়াট, 3 মেগাওয়াটের কিন্তু আমাদের পাওয়ার প্ল্যান্ট আছে। কিন্তু তখন যদি আমরা করি তখন হচ্ছে যে মানে হিউজ 1,000 মেগাওয়াট, 1200 মেগাওয়াট টাইপের এরকম জেনারেশন ক্যাপাসিটি পাওয়ার প্ল্যান্ট থাকবে। আর তখন হচ্ছে পার ক্যাপিটা জেনারেশন হচ্ছে আমাদের 2100 কিলোওয়াট আওয়ার হবে। আর এখন আমাদের হচ্ছে, তখন আমাদের পাওয়ারে কোনো শর্টেজ থাকবে না। আর এফিসিয়েন্সি বর্তমানে যদি পাওয়ার প্ল্যান্টের জেনারেশনে বলি তাহলে 30%, তখন আমাদের এফিসিয়েন্সিটা ইমপ্রুভ করা হবে 50%। এই এফিসিয়েন্সি ইমপ্রুভ করার জন্যই কিন্তু আমাদের এখন সিসিপিপি বসানো হচ্ছে,
যেটা সিসিপিপি মানে হচ্ছে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট গুলা। কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট গুলার এফিসিয়েন্সি কিন্তু 50%-এর উপরে, 56%, 58% এরকম আর কি, 60%-এর কাছাকাছি অনেকটা। তো আর ফ্রিকোয়েন্সি ফ্লাকচুয়েশন মানে আমাদের যে কারেন্ট ফ্রিকোয়েন্সি বর্তমানে আছে সেটা হচ্ছে 50 হার্টজ এর মতো। তো এখানে ফ্লাকচুয়েট করে, এই ফ্রিকোয়েন্সি ফ্লাকচুয়েশনটা কেন কমাইতে হবে এটা যদি আমি শর্টলি বলতে চাই, ফ্রিকোয়েন্সি যত বেশি ফ্লাকচুয়েট করবে তত আমাদের যে ডিভাইস গুলো, ইলেকট্রনিক ডিভাইস গুলো আছে তাদের লাইফ টাইমটা কমে যাবে। তো তাদের লাইফ টাইম গুলো যদি আমরা বাড়াইতে চাই তাহলে আমাদের অবশ্যই হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করতে হবে, ফ্রিকোয়েন্সি যে একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি থাকতে হবে। আসলে এটাকে তো একদম মানে কনস্ট্যান্ট রাখা সম্ভব হয় না, তবে এটা একটা হচ্ছে লিমিট আমাদের এখন ধরে দিতে হবে, সেটা হচ্ছে যে 0.2 হার্টজ, তাহলে আমাদের ইলেকট্রনিক ডিভাইস গুলোকে সুরক্ষিত করতে পারবো। কিন্তু বর্তমানে আমাদের দেখেন ফ্রিকোয়েন্সি ফ্লাকচুয়েশনটা হচ্ছে 1.5 হার্টজ এর মতো। যদি আমি বলি পাওয়ার পাওয়ার ডিমান্ড, বর্তমানে হচ্ছে পাওয়ার ডিমান্ড যদি বলি 2016 সালের দিকে আমাদের পাওয়ার ডিমান্ড ছিল 10,500 মতো। যদি 2021 সালের কথা বলি তাহলে সেটা হচ্ছে 23,000 সামথিং, যেটা আমরা দেখলাম, সরি 13,000 সামথিং, মানে 14,000-এর মতো। এটা হচ্ছে যে তখন পাওয়ার ডিমান্ডটা 2041 সালে হবে 22,000 মেগাওয়াট, 72,000 মেগাওয়াট, 72,000 মেগাওয়াট। এভাবে যদি আমি জেনারেশন ক্যাপাসিটি দেখি তাহলে তখন আমাদের জেনারেশন ক্যাপাসিটি থাকবে প্রায় 80,000-এর মতো। এবং হচ্ছে যে আমরা গ্যাসের ক্ষেত্রে গ্যাস এবং এলএনজি এটা হচ্ছে যে একটু বাড়াই ফেলবো। এখন গ্যাস এবং এলএনজি তে এখন প্রডিউস করা হয় 8,700 মেগাওয়াটের মতো 2016 সালের স্ট্যাটিস্টিক অনুযায়ী, এবং 2041 সালে এটা হবে আমার 34,000 মেগাওয়াট। আমরা কোল দেখেন খুব কম পরিমাণে ইউজ করতেছি, 436-এর মতো, কিন্তু এটা আমাদের ইনক্রিজ করতে হবে। যদিও রিসেন্টলি কোলের দিকে হচ্ছে যে বাংলাদেশ একটু কম মুভ করতে যাচ্ছে মনে হচ্ছে আমার, মানে যতটুকু পরিমাণে আমি আমার হচ্ছে পাওয়ার প্ল্যান্টের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বা আমার ট্রেনিং থেকে যতটুকু জানতে পারছি, যে কোলে হয়তো একটা পরিবেশের ইম্প্যাক্ট থাকে, এজন্য হয়তো বা এটা রিভাইজ করতে পারে। তবে লিকুইড ফুয়েলের দিকে এটা আমাদের একটু কমাই দিতে হবে, কারণ লিকুইড ফুয়েল পরিবেশের জন্য ক্ষতিকর, তার উপরে হচ্ছে এটা কস্ট একটু বেশি। আমরা নিউক্লিয়ারের প্রতি জোর দিতেছি কারণ 2016 সালে কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল না। আমাদের রূপপুর একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, তার 2টা ইউনিট থাকবে, এক একটা ইউনিট হচ্ছে 1200 মেগাওয়াট করে দিবে, তাহলে 2টা ইউনিট হচ্ছে রান করতে পারে 2023 সাল এবং 2024 সালের দিকে, তখন আমরা 2400 মেগাওয়াট সেখান থেকে পাবো। এবং আমাদের 2041 সালের মধ্যে আমাদের টোটাল টার্গেট হচ্ছে 5,500 মেগাওয়াট। তার মানে এখানে কিন্তু এখনো একটা বিশাল গ্যাপ আছে। আমরা কারেন্টলি ইম্পোর্ট করতেছি ইন্ডিয়া থেকে 1,160 মেগাওয়াট। আমরা শুধু ইন্ডিয়া না, এখন আমাদের চিন্তা করতেছি কিভাবে পার্শ্ববর্তী দেশ যেমন হচ্ছে নেপাল থেকে কিভাবে ইম্পোর্ট করা যায়, ভুটান থেকে কিভাবে ইম্পোর্ট করা যায়, আর পাশের দেশ মায়ানমার থেকে কিভাবে বিদ্যুৎ ইম্পোর্ট করা যায়। এবং এই টোটাল ইম্পোর্ট ক্যাপাসিটিটা আমার হচ্ছে 32,000 মেগাওয়াট করতে যাচ্ছি। এবং রিনিউয়েবলে আমরা যেহেতু হচ্ছে যে ডেভেলপ কান্ট্রি হতে যাচ্ছি, এবং আমরা হচ্ছে এসডিজি প্ল্যান মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা আছে 2015 সাল থেকে 2030 এর মধ্যে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে সময়সীমাটা, তো এখানে উল্লেখ করা আছে আমরা যতটুকু পরিমাণে জেনারেশন করব তার মধ্যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ জেনারেশন আমাদের রিনিউয়েবল সোর্স থেকে আসতে হবে। তো এই পরিমাণে সোর্সটা যদি বলি তাহলে আমাদের যদি 80,000 মেগাওয়াটের মতো উৎপাদন ক্ষমতা থাকে তাহলে আমাদের প্রায় 8,000 মেগাওয়াটের মতো হচ্ছে রিনিউয়েবল সোর্স লাগবে। তো এটা হচ্ছে বাংলাদেশের ভিশন। আপনারা যদি দেখেন কারেন্ট সিনারিও থেকে কিন্তু 2041 সালে যদি আমরা যাই তাহলে অনেক বড় একটা গ্যাপ আছে। তার মানে আমাদের পাওয়ার সেক্টরের যে অগ্রগতি এখনো স্টার্ট হচ্ছে, মানে অ্যাক্সিলারেট হয়েছে, এটা এখনো শেষ হয়নি এবং মিডল এজও নয়, এটা এখন জাস্ট শুরুর মধ্যেই কিন্তু আছে। এখন আমাদের জেনারেশন ক্যাপাসিটি 24,000-এর মতো, কিন্তু আমাদের 80,000 পর্যন্ত যাইতে হবে, যেটা হচ্ছে অলমোস্ট 4 টাইমস। তার মানে এখনো জব সেক্টর কিন্তু পাওয়ার প্লান্ট সেক্টরে কিন্তু অনেক বেশি আর কি। এরপরে যদি আমি যাই যে আমি এখানে যদি জব করি তাহলে আমরা কি কি স্যালারি বেনিফিট পাবো। তো এখন পাওয়ার সেক্টরে যে কোম্পানিগুলো আছে জেনারেশন, তারপর হচ্ছে আপনার ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, এই কোম্পানিগুলোর বেসিক যে স্কেলটা ইউজ করে সেটা হচ্ছে 52,000 বেসিক স্কেল ইউজ করে। এর মধ্যে হচ্ছে যে হাউস রেন্ট তারা প্রোভাইড করে, তারা যাতায়াতের খরচটা দেয়, মেডিকেল অ্যালাওয়েন্স আছে, যেমন আমার ক্ষেত্রে আমার কোম্পানি মেডিকেল অ্যালাওয়েন্স হচ্ছে 2টা বেসিক দেয় পার ইয়ারে। এডুকেশন অ্যালাওয়েন্স আপনি যদি বাইরে পড়তে যেতে চান তবু হচ্ছে যে আপনি সেখান থেকে এডুকেশন একটা অ্যালাওয়েন্স পাবেন।
আপনি যে ইলেকট্রিসিটি ইউজ করবেন সেটা একটা অ্যালায়েন্স পাবেন, গ্যাস বিলের জন্য আপনি অ্যালায়েন্স পাবেন, সিকিউরিটি অ্যালায়েন্স পাবেন, মানে অলমোস্ট অনেকগুলো অ্যালায়েন্স পাবেন। আপনি হচ্ছে যে কি বল, আপনার কোম্পানি যদি লাভ করে তাহলে আপনি হচ্ছে লাভের একটা পার্সেন্টেজ পাবেন, যেটা হচ্ছে ডিভিডেন্ড বলে, বা ওটা হচ্ছে ইনসেনটিভ বোনাস পাবেন। সেটা হচ্ছে আপনার কেপিআই এর উপর, কি পারফরমেন্স ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করে আপনি ওই বোনাসটা পাবেন। এরপরে হচ্ছে এর বাইরে যে এখানে চার্ট আছে প্রায় হচ্ছে 18টার মতো দেওয়া আছে জিনিস, এর বাইরে হচ্ছে আরেকটা হচ্ছে শিফট অ্যালায়েন্স। যারা শিফট ডিউটি করে তাদের জন্য একটা শিফট অ্যালায়েন্স আলাদা থাকে 15% মতো বেসিকে। এর বাইরে যে সুবিধাটা হচ্ছে যখন আপনি জব ছেড়ে দিবেন তখন হচ্ছে আপনি গ্র্যাচুইটি পাবেন। এই জিনিসটা, এই যে সিপিএফ ফান্ড আপনার কাছে 10% টাকা আপনার বেসিকে নিবে, এবং সরকার হচ্ছে সমপরিমাণ টাকা হচ্ছে যে আপনার রাখবে সিপিএফ এ। আপনি যখন হচ্ছে যে জব ছেড়ে দিবেন অথবা জব থেকে রিটায়ার করবেন তখন সেই টাকাটা সরকার আপনাকে দিবে। এইভাবে যদি দেখা যায় যে টোটাল স্যালারি কিন্তু 6 ডিজিটে চলে যাচ্ছে পাওয়ার সেক্টরে যদি আপনি জব করেন। যেহেতু স্যালারি অনেক বেশি এবং আদার্স বেনিফিটও অনেক বেশি, এরপরও হচ্ছে যে কিছু কিছু ড্রব্যাক আছে। আমরা হচ্ছে যে কিছু ড্রব্যাক দেখবো যে পাওয়ার প্ল্যান্টে কি কি ড্রব্যাক আছে। এখানে হচ্ছে আপনি যদি জেনারেশন কোম্পানিতে থাকেন অবশ্যই হচ্ছে জেনারেশন করার জন্য আপনার হেভি হেভি মেশিনারি চলবে। এই জন্য হচ্ছে আপনার নয়েজ পলিউশন হবে। তো এটা হচ্ছে প্রিভেনশন করার জন্য আপনি বিভিন্ন পন্থা ইউজ করতে পারেন, যেমন এয়ার প্লাগ লাগাইতে পারেন এরকম। এরপর হচ্ছে যে আপনাকে হচ্ছে যে মোর রিজিড টাইম শিডিউল। আপনার যদি 9টা থাকে তাহলে আপনি 9টার দিকে আপনাকে উপস্থিত হতে হবে, কারণ এই সেক্টরটা, পাওয়ার সেক্টরটা অনেক বেশি ইমার্জেন্সি সেক্টর। ইভেন আপনাকে ঈদ অথবা আলাদা হচ্ছে হলিডে এগুলো না করতে পারে, আপনাকে ঈদের দিনও হচ্ছে যে দেখা যাবে পাওয়ার সেক্টরে আপনি জবে আপনাকে অফিস করতে হচ্ছে, কিন্তু আপনি হচ্ছে যে ঈদ পালন করতে পারতেছেন না। ইভেন হচ্ছে ঈদের নামাজ পড়ার সময়ও আপনি তেমন নাও পাইতে পারেন। তারপর হচ্ছে যে যারা শিফট ডিউটি করেন তাদের হচ্ছে একদিন আজকে আজকে যদি হয় সকালের দিকে অফিস, দেখা যাবে কালকে হচ্ছে যে আপনার বিকালের দিকে অফিস, এরকম একটা হচ্ছে যে হয়। এরপরে যে জিনিসটা হচ্ছে যে আপনি একদিন রাত জেগে অফিস করতেছেন আর একদিন আপনি দিনে অফিস করতেছেন। এর কারণে হচ্ছে আপনার যে বায়োলজিক্যাল একটা ক্লক আছে সেই ক্লকটা কিন্তু হ্যাম্পার হয়, এবং বায়োলজিক্যাল ক্লক যদি হ্যাম্পার হয় তাহলে কি হচ্ছে আলটিমেটলি আপনার হেলথের উপর একটা বাজে ইমপ্যাক্ট করবে, আপনার বড়াই একটু কমে যাবে। এরপরে যদি আমি দেখি যে যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আপনি জব করেন তাহলে সেখানে হচ্ছে যে আপনার তেজস্ক্রিয়তার যে ক্ষরণ হবে সেটা যদি তেজস্ক্রিয় আপনার শরীরে যদি কোনোভাবে প্রবেশ করে বা কোনোভাবে যদি আপনি তেজস্ক্রিয় রে সংস্পর্শে আসেন তাহলে আপনার কিন্তু স্কিন ক্যান্সার হতে পারে, আপনার নর্মালি ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তো যেমন হচ্ছে সুবিধা আছে তেমনি কিছু ড্রব্যাক আছে। তবে যদি আপনি হচ্ছে যে আপনার কেরিয়ারে যদি পাওয়ার সেক্টর ডেভেলপ করতে চান তাহলে আপনার কাছে এই ড্রব্যাক গুলো কিছু মনে হওয়ার কথা না, এক্সেপ্ট ক্যান্সার আর কি। এরপরে যদি আমি বলি যে আমরা এখন কিভাবে পাওয়ার সেক্টরে এন্টার করতে পারি, মানে আমাদেরকে নিজেকে পাওয়ার সেক্টরে একজন ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে কিভাবে প্রতিষ্ঠা করতে পারি বা ওই সেক্টরে আমরা কিভাবে এন্টার করতে পারি। এই জন্য হচ্ছে যে আমাদের যদি সরকারি ক্ষেত্রে বলি তাহলে তারা একটা এলিজিবিলিটি লিস্ট দেয়, যে তাদের একটা কন্ডিশন দিয়ে দেয়, ক্রাইটেরিয়া দিয়ে দেয়, আপনার সিজিপিএটা হচ্ছে 3-এর বেশি থাকতে হবে এবং এজ লিমিট হচ্ছে 30-এর নিচে থাকতে হবে। তবে হচ্ছে যে বেসরকারি পাওয়ার প্ল্যান্ট গুলোতে এই জিনিসটা শিখি, যেহেতু বেসরকারি পাওয়ার প্ল্যান্ট কিন্তু 50% আছে, আপনি বেসরকারি পাওয়ার প্ল্যান্টে অ্যাপ্লাই করতে পারবেন। এবং রিটেন এক্সাম হয়, যেই রিটেন এক্সামে হচ্ছে মার্কস থাকে 80 থেকে 60%। ম্যাক্সিমাম রিটেন এক্সাম গুলো কিন্তু হচ্ছে বিভিন্ন ভার্সিটির আন্ডারে হয়, যেমন হচ্ছে বুয়েট ম্যাক্সিমাম রিটেন এক্সাম গুলো নেই, এরপরে এমএসটি কিছু নেই, তারপরে ওইদিকে নেসকোর যে রিটেন এক্সামটা আছে সেটা হচ্ছে যে বুয়েট নেই, তারপর হচ্ছে কুয়েটের দিকে একটা রিটেন এক্সাম হয়। তো বিভিন্ন ভার্সিটির আন্ডারে আর কি রিটেন এক্সামটা হয়। এরপরে রিটেন এক্সাম যখন আপনার শেষ হবে, আপনি যখন রিটেনে সিলেক্ট হয়ে যাবেন তখন আপনাকে ভাইভাতে ডাকা হবে। ভাইভাতে মার্কসটা ভ্যারি করে 20 থেকে 40% মতো। আর আপনি যদি বেসরকারি পাওয়ার প্ল্যান্টে যান অনেক সময় তারা রিটেন এক্সাম নেয় না, তারা শুধু হচ্ছে ডিরেক্ট ভাইভা নেয় এবং ভাইভাতে মার্কসটা হচ্ছে প্রায় 100%। মানে আপনি যা ভাইভা দেবেন তার উপর বেসিস করে আপনার জবটা হবে। তো এখন আমরা যদি দেখি যে আমার হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন জব রিটেন এক্সামের জন্য আমার কি কোশ্চেন প্যাটার্ন আছে, এখানে আসলে দুই টাইপের কোশ্চেন আছে। একটা হচ্ছে ডিপার্টমেন্টাল কোশ্চেন আছে যেটা হচ্ছে 40 থেকে 60% মার্ক ক্যারি করে, আরেকটা হচ্ছে নন ডিপার্টমেন্টাল পোর্শন যেটা হচ্ছে 60 থেকে 40% মার্ক ক্যারি করে। যদি আমি বলি ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টাল দুইটাই কিন্তু হচ্ছে আমার অলমোস্ট 50-50 ক্যারি করতেছে, মানে দুইটার ওয়েটেজ কিন্তু সেম। আপনি যদি ডিপার্টমেন্টালে শুধু বস হন অথবা নন ডিপার্টমেন্টালে যদি শুধু বস হন তাহলে একটা দিয়ে কিন্তু আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেক কম। আপনাকে দুইটাতে এভারেজ থাকলে বা এভারেজ থাকলে আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেক ভালো। এরপরে যদি আমি দেখি যে আমার ডিপার্টমেন্টাল পার্টে আমাদের
কি কি পড়তে হবে। আমাদের ডিপার্টমেন্টাল যে সাবজেক্ট গুলো আছে যেমন মম, তারপরে রেফ্রিজারেশন, তারপর থার্মোডাইনামিক্স, সলিড মেকানিক্স, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, মেকানিক্স বলতে আমি সলিড মেকানিক্স এবং হচ্ছে মেকানিক্স বলতে আমি হচ্ছে বোঝাচ্ছি স্ট্যাটিস্টিক এবং ডাইনামিক্স দুইটাই। আর ফ্লুইড বলতে বোঝাচ্ছি ফ্লুইড মেকানিক্স, তারপর হচ্ছে অ্যারোডাইনামিক্সও কিন্তু ফ্লুইডের মধ্যে পড়ছে, যেহেতু ফ্লুইড নিয়ে ডিল করতেছে ওভারঅল। তারপর যদি আমি দেখি হিট ট্রান্সফার, অনেকে হিট ট্রান্সফার থার্মোডাইনামিক্স এর মধ্যে ভুলে ফেলেন, তো এটা আসলে দুইটা আলাদা ব্রাঞ্চ। এরপর যদি আমি দেখি মেকানিক্যাল ড্রয়িং, যদি বইটা এক্সাম হয় তাহলে অবশ্যই আপনি একটা ড্রয়িং কোশ্চেন পাবেন। যদি আপনার 100 মার্কের যদি মানে কোশ্চেন হয় না এক্সাম হয়, তাহলে আপনি এই টোটালটার মধ্যে ধরেন 8% থেকে 10% মার্কস শুধুমাত্র মেকানিক্যাল ড্রয়িং এ থাকে। তো মেকানিক্যাল ড্রয়িংটা আপনারা ফোকাস করতে পারেন। এরপর যদি আমরা দেখি যে নন ডিপার্টমেন্টাল পার্টে আমরা কোন কোশ্চেন আসে, নন ডিপার্টমেন্টাল পার্টে সব থেকে বেশি 20% এর মতো প্রায় কোশ্চেন আছে, সেটা একটা মেন্টাল এবিলিটি। মেন্টাল এবিলিটি জিনিসটা হচ্ছে ম্যাথ কিছু দেওয়া থাকে, অথবা হচ্ছে আপনার কিছু থিঙ্কিং টাইপের জিনিস দেওয়া থাকে, এই জিনিসগুলো আপনাকে সলভ করতে হয়। তারপর হচ্ছে সেক্টর রিলেটেড, যেহেতু আপনি পাওয়ার সেক্টরে আসতেছেন, পাওয়ার সেক্টরে আপনার 10% এর মতো মার্কস থাকে। তারপর আপনাকে বাংলাদেশ সম্বন্ধে জানতে হবে, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে জব করতে চাই, বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অর্থনীতি, অলমোস্ট বাংলা সম্বন্ধে যে জিনিসগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এরপরে বাংলা গ্রামার সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া থাকতে হবে। বাংলা গ্রামার 3 থেকে 5% এর মতো থাকে। লিটারেচার বলতে বোঝাচ্ছে আমি বাংলা লিটারেচার এবং ইংলিশ লিটারেচার দুইটাই, এটা খুব কম মার্কস থাকে, বাট মার্কস থাকে এখান থেকে 2-3% মার্কস আসে, অনেক সময় 4-5% মার্কস তো কভার করে এই পোর্শনে। এরপর যদি আমি আসি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে প্রায় 5% মার্কস কভার করে কোশ্চেন গুলাতে। ইংলিশ গ্রামার থেকে 3 থেকে 5% মার্কস থাকে। এটা হচ্ছে আমার নন ডিপার্টমেন্টাল পার্ট। নন ডিপার্টমেন্টাল পার্টে রিটেন এক্সামের জন্য এগুলো আপনাকে অবশ্যই করতে হবে। এরপরে যদি বলি যে অ্যাভেলেবল রিসোর্স কি আছে আমার জব এক্সামের জন্য, তাহলে প্রথমে বলতে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জব গাইড। এটা হচ্ছে ওমর সানি বাপি ভাই বুয়েটের টিচার, আমাদের একদম সিনিয়র। উনি বর্তমানে বুয়েটের লেকচারার হিসেবে আছে, ওনার বইটা ফলো করতে পারেন। এরপরে প্রথম দিকে যে বইটা ছিল ইমরান ভাইয়ের বইটা, ফান্ডামেন্টাল অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ভাইয়া অনেকগুলো কোশ্চেন হচ্ছে রিসেন্ট জবের কোশ্চেন গুলো কালেক্ট করেন, এবং তার বইতে হচ্ছে যেহেতু কোশ্চেন গুলো পাওয়া যায়, তো আপনি এই বইটা কালেক্ট করলে কোশ্চেন গুলো সম্পর্কে আপনার ধারণা হবে। এরপরে যদি যাই জব ভাইবার জন্য, আসলে আগে কোনো বই ছিল না, আমি খুব বেশি হ্যাসেল ফেস করছিলাম, এই জন্য আমি নিজে একটা বই লিখছিলাম। এটা হচ্ছে মেকানিক্যাল জব ভাইবার প্রিপারেশন। এই বইটা এখন হচ্ছে কল্পবিডিতে আছে, আপনারা যদি কল্পবিডিতে সার্চ করেন পাবেন। এরপর হচ্ছে যে কোনো কোচিং আমি দেখি নাই এটার জন্য, বা কোনো মেন্টরশিপ প্রোগ্রাম দেখি নাই। এর জন্য আমি নিজে থেকে একটা মেন্টরশিপ প্রোগ্রাম চালু করছি বা করতে যাচ্ছি সামনের দিকে। আর যদি বলতে হয় যে আমার আসলে নিজেরও একজন মেন্টর ছিল, আয়ুব ভাই, উনি আমাকে যথেষ্ট হেল্প করছেন। এছাড়া বড় ভাই যারা আছে তারা, তাদের কাছ থেকে অনেক বেশি হেল্প পাইছিলাম আমার জব প্রিপারেশনের সময়, এবং তাদের কাছ থেকে অনেক বেশি হেল্প পাইছিলাম। এরপর যদি বলতে হয় যে আজকে আমাদের প্রেজেন্টেশন আসলে এখানেই